প্রিয় ছাত্ররা, অনেকদিন পর আবার আমরা ক্লাস 6-এর ইংলিশ পেপার 1 পড়ছি। আজ আমরা আবার শুরু করছি। তো আজকে আমরা সেকেন্ড টার্মের শেষ লাস্ট যে টেক্সট আছে, কবিতা লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং বাই জোসেফ ক্যাম্বেল, সেটা আজকে আমরা পড়ব। তো এটা কবিতাটা পড়ার আগে আমরা এই পোয়েট সম্পর্কে যে ছোট্ট ইন্ট্রোডাকশন আছে সেটা আমরা একটু পড়ে নিই। দেখো, বলা হচ্ছে জোসেফ জন ক্যাম্বেল 1879 to 1944 was a famous Irish poet and lyricist. He was born in Belfast in an Irish family. His literary activities began with songs. In 1905, he moved to London. His famous poems include At Harvest, On Waking, The Blind Man at the Fair, The Old Woman, etc. তাহলে দেখো, পোয়েট জোসেফ জন ক্যাম্বেল তিনি ছিলেন একজন ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট। আয়ারল্যান্ডের অধিবাসীদের আইরিশ বলা হয়। যে ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আয়ারল্যান্ড। এবং আয়ারল্যান্ডের ইতিহাসে আয়ারল্যান্ড দেশটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব এটা একটা আইল্যান্ড কান্ট্রি, আইল্যান্ড বলা যেতে পারে। এবং একটা আইল্যান্ড হওয়া সত্ত্বেও এর নর্দার্ন পার্ট, উত্তর ভাগ হচ্ছে কিন্তু ইউনাইটেড কিংডমের অংশ। আর যেটা দক্ষিণ ভাগ, যেটা আমরা আয়ারল্যান্ড একটা দেশ, স্বাধীন দেশ হিসেবে জানি, সেটা হচ্ছে দক্ষিণ ভাগ, যেটাকে বলা যেতে পারে রিপাবলিক অফ আয়ারল্যান্ড। কিন্তু এই আয়ারল্যান্ড যে দ্বীপ আইল্যান্ড, তার উত্তর অংশ আবার হচ্ছে এই ইউনাইটেড কিংডমের অংশ। এই জোসেফ ক্যাম্বেল তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বেলফাস্টে। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট। সেটা কিন্তু হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের অংশ, নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল বলা যেতে পারে, যেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের অংশ। তাহলে যাই হোক, এটা তোমরা গুগল করলে এটা দেখতে পাবে, তোমরা একটু দেখবে নিজেরা। ইন্টারেস্টিং জিনিস, মানে একটা আইল্যান্ড হওয়া সত্ত্বেও সেটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে নর্দার্ন পার্ট, নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডমের অংশ, এবং সাউদার্ন পার্ট, যেটাকে আমরা চিনি স্বাধীন রিপাবলিক অফ আয়ারল্যান্ড, বা সংক্ষেপে যেটাকে আমরা জানি আয়ারল্যান্ড। তো যাই হোক, মানে আইরিশ হওয়া সত্ত্বেও, মানে এনারা তো এই জোসেফ ক্যাম্বেল তারা এমনিতে আয়ারল্যান্ডের অধিবাসী, আইরিশ, কিন্তু তারা ইউকের ইউনাইটেড কিংডমের অধীন। এবং বলা হচ্ছে তিনি যে শুধুমাত্র পোয়েট, কবি ছিলেন তা নয়, সাথে তিনি লিরিসিস্ট ছিলেন। আমরা জানি লিরিক্স, গানের কথার ক্ষেত্রে গানের কথাগুলোকে বলা হয় লিরিক্স। এবং লিরিসিস্ট কাদের বলা হয়? যারা এগুলো রচনা করেন, গীতিকার। লিরিসিস্ট বাংলাতে বলা যেতে পারে গীতিকার। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগান উইথ সংস। দেখো, তার সাহিত্যকর্ম, লিটারারি অ্যাক্টিভিটি বিগান উইথ সংস, মূলত শুরু হচ্ছে এই গান দিয়েই। ইন 1905 হি মুভ টু লন্ডন। দেখো, ইউনাইটেড কিংডমের পার্ট নর্দার্ন আয়ারল্যান্ড,
তার জন্যই কিন্তু এই এই ইয়েটা দেখা যাচ্ছে, এই মুভমেন্টটা দেখা যাচ্ছে। বলা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে তিনি কোথায় চলে যাচ্ছেন? লন্ডনে চলে যাচ্ছেন। এবং আর হচ্ছে যেটা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, যেটা আমরা আয়ারল্যান্ড দেশ হিসেবে জানি, তার ক্যাপিটাল সেটা হচ্ছে ডাবলিন। আর এই নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বেলফাস্ট। যাই হোক, এটা তোমরা দেখবে গুগলে, তাহলেই বুঝতে পারবে। এবং তার ফেমাস পোয়েম সেগুলো আমরা দেখি কি কি তিনি রচনা করেছেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান, অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওমেন, এটসেট্রা। এগুলো তিনি রচনা করেছেন। মূলত তিনি পোয়েট, লিরিসিস্ট। এবং দেখো এখানে দেওয়া আছে একটা ম্যাচিং দেওয়া আছে, দুটো কলাম ম্যাচ করতে বললো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এগুলো তোমরা পেরে যাবে, চেষ্টা করবে তোমরা। ব্ল্যাকস্মিথ ওয়ার্কস উইথ আয়রন, হকার সেলস ওয়ারেস, নার্স লুকস আফটার সিক পিপল, পাইলট ফ্লাইজ এরোপ্লেনস। এগুলো পেরে যাবে, এগুলো দেখবে। এবং এই কবিতা পড়ার ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে টাইটেল, কবিতার যে টাইটেল দেওয়া আছে এখানে, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। এই কবিতাটা এখানে দেখো, এই ছবি আমরা যদি দেখি এখানে পরের পৃষ্ঠাতেই এই কবিতা যেখানে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার সাথে একটি মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে প্লাউ মানে লাঙ্গল দেওয়া, কৃষিকাজ করা, জমিতে কৃষিকাজ করা। তো এই মেয়ে, এই বাচ্চা মেয়ে, সে তার পিতার সাথে এই এই কৃষিকাজের জন্য যাচ্ছে। এটা বাচ্চা মেয়ে হতে পারে, মানে ছোট্ট বাচ্চা হতে পারে। তো যাই হোক, তো এখানে এই টাইটেলে একটা যেটা বলছিলাম, টাইটেল দেখো বলা হচ্ছে এ প্লাউইং। এই ওয়ার্ডটা অনেকে মনে একটা জিজ্ঞাসা সৃষ্টি করতে পারে। তো তার জন্য আমরা এই যে কবিতার শেষে একটা ইন্ট্রোডাকশন নোট দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। দেখো দেওয়া আছে, এ ফর্ম অফ ভার্বিং ইজ এ হোল্ড ওভার ফর্ম from earlier varieties of English, but it is familiar to modern readers from nursery rhymes, both old and modern. The prefix a emphasizes the duration of an action. মানে এই যে একটা ওয়ার্ডের সাথে এ প্রিফিক্স হিসেবে ইউজ করা হচ্ছে, এটার ইম্পর্টেন্স হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? ইট emphasizes the duration of an action. কোনো কাজের কার্যকাল বোঝাতে এই এ প্রিফিক্স যোগ করা হচ্ছে। প্লাউ, শো ইত্যাদি শব্দের সাথে আমরা দেখছি প্রিফিক্স হিসেবে এ যোগ করা হচ্ছে। তো এটা কেন করা হচ্ছে? না, এটা করা হচ্ছে কাজের কার্যকাল বোঝানোর ক্ষেত্রে এই প্রিফিক্স ইউজ করা হচ্ছে। এবং এটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার। এখানে দেখো এ প্লাউইং নেই, শুধু বলা হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার, আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার, শুধুমাত্র প্লাউইং বলা হচ্ছে। সেটা বলছে মিনস দ্যাট হি ইজ এনগেজড ইন এ রিলেটিভলি শর্ট টার্ম টাস্ক। যদি এ প্রিফিক্স না থাকে তাহলে সেটা রিলেটিভলি, সেটা বলা হচ্ছে যে শর্ট টার্ম, কম সময়ের জন্য সেই কাজটা। কিন্তু যদি বলা হয় আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, মিনস দ্যাট দ্য টাস্ক ইজ অফ এ লঙ্গার ডিউরেশন। এবং এ প্লাউইং বলতে তাহলে লঙ্গার ডিউরেশনের কথা বলা হচ্ছে, যে বেশিক্ষণ ধরে কাজ হবে, এরকম বোঝানো হলে তখন
এই এ এরকম বোঝানোর জন্যই এ প্লাবিং কথাটা মানে এ প্রিফিক্সটা ইউজ করা হয়েছে। যাই হোক, তোমরা একটু খেয়াল করবে, একটু পড়বে, তোমরা ঠিক বুঝতে পারবে। আমরা পরের ভিডিওতে আমরা কবিতাটা পড়ব। যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং আমরা ওই যে কোশ্চেনের সেটগুলো দেওয়া আছে সেগুলো আমরা এরপর থেকে করব। আর এটাই আমাদের লাস্ট টেক্সট, মানে সেকেন্ড টার্ম হাফ ইয়ারলির এটাই আমাদের লাস্ট টেক্সট। ঠিক আছে, আমরা এরপর আস্তে আস্তে পড়াশুনো করব। তোমরা নিজেরা একটু পড়বে। দেখো, অনেক সময় বিভিন্ন অসুবিধার মধ্যে থাকার জন্য সবসময় হয়তো তোমাদের ক্লাস নিতে পারছি না। যাই হোক, তোমরা পড়বে, চেষ্টা করব এবার থেকে তোমাদের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবে প্রত্যেকে। ঠিক আছে।